A very good evening to everyone. আজকে আমি আমাদের নেক্সট টপিক বাংলা পেডাগগির পুস্তক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা শুরু করার আগে আমরা ছোট্ট একটু স্মৃতিচারণা করে নেব। দেখি আগের দিনের পাঠ কার কতটা মনে আছে। এই কোশ্চেনটি ডিসেম্বর 2024 থেকে এসেছে। দেখুন, নিচের কোনটি ধ্রুপদী ভাষায় পর্যায়ভুক্ত নয়। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম যে ভাষার প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য রয়েছে, বা যে ভাষাগুলো হাজার হাজার বছরের প্রাচীন সাহিত্য, সংস্কৃতি বা দার্শনিক চিন্তার ভাণ্ডার রয়েছে, তাদেরকে ধ্রুপদী ভাষা বলা হতো। কটা ধ্রুপদী ভাষা ছিল? মোট 6টি ধ্রুপদী ভাষা ছিল। কি কি ছিল সেগুলি? সংস্কৃত ছিল, তামিল ছিল, তেলেগু ছিল, কন্নড় ছিল, মালায়ালাম এবং ওড়িয়া ছিল। তাহলে কোনটি ধ্রুপদী ভাষার পর্যায়ভুক্ত নয়? সেটি হচ্ছে গিয়ে হিন্দি। তাহলে আমাদের অপশন নম্বর 1 হিন্দি হলো এর অ্যান্সার। আচ্ছা, এবার আমরা পুস্তক নিয়ে পড়ব। পুস্তক বা পাঠ্যপুস্তক দুটো নিয়েই আপনারা সবাই কম বেশি জানেনই। দেখুন, বই হলো একজন নীরব শিক্ষক। এটি শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, এটি হলো পথ নির্দেশকও। বর্তমান দিনে দেখবেন বিভিন্ন স্কুলগুলোতে অনেক মনীষীদের বাণী লেখা আছে, কোথাও 1 2 3 4 এর টেবিল লেখা আছে, মানে নামতা লেখা আছে, কোথাও আবার গল্প, ছোট ছোট কবিতাও কিন্তু লেখা আছে। এগুলোও কিন্তু এগুলো ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা পুস্তকের ন্যায়স্বরূপ। এবং ভাষা এবং কাব্য ভাষা শেখার জন্যই কিন্তু বইতে পদ্য থাকে। ছোটবেলায় দেখবেন কিছু পদ্য রয়েছে এবং কিছু গদ্য রয়েছে। তাহলে পদ্যগুলো কেন থাকে? ভাষা এবং কাব্য ভাষা শেখার জন্য। আর গদ্যগুলো কেন থাকে? দেখুন, গদ্য সমাজের তৎকালীন প্রতিচ্ছবিকে প্রকাশ করে, আর গদ্য এবং পদ্য দুটি আমাদের কি করে? দুটি আমাদের শব্দ তালিকাকে সমৃদ্ধ করছে। পদ্য বা গদ্য পড়লে দেখবেন আমরা নতুন নতুন শব্দ শিখছি, মানে কি আমাদের ব্রেনে নতুন নতুন শব্দ তালিকাগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে গদ্য এবং পদ্য দুটি আমাদের শব্দ তালিকাকে সমৃদ্ধ করে। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে, অর্থাৎ পাঠ্যপুস্তক পড়ার সাথে সাথেই আরও কিছু বই বা সহায়িকা বই বা মানে বই পড়া। তাহলে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে আমরা কি বুঝছি? যেমন ধরুন, আমি একটা বাংলা বই পড়ছিলাম, তার একটা সহায়িকা বই আমরা পড়ে থাকি। বা এখন আজকালকার দিনে দেখবেন বাংলা শিক্ষক, ইতিহাস শিক্ষক, এই যে বইগুলো আছে, এগুলো কি? এগুলো পাঠ্যপুস্তক ছাড়াও অতিরিক্ত বই। এছাড়া ইংলিশ যখন আমরা পড়ি ছোটবেলায়, দেখবেন সবার কাছেই কম বেশি ডিকশনারি থাকতো। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে কোনো বই। তবে পাঠ্যপুস্তককে পাঠ্যক্রমে প্রস্তাবিত লক্ষ্য পূরণে সহায়ক হতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখছি? যে পাঠ্যপুস্তক যেটা, তার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মেন লক্ষ্য কি না, পাঠ্যক্রমে যে প্রস্তাবিত লক্ষ্যগুলো সেটা তাকে পূরণ করতে হবে। তাহলে একটা ভালো পাঠ্যপুস্তক বলতে আমরা কি বুঝি? সেই পাঠ্যপুস্তক যেটি পাঠ্যক্রম মানে কারিকুলাম, যেটা পাঠ্যক্রমে প্রস্তাবিত লক্ষ্যগুলিকে পূরণে সহায়ক হবে, তাহলে সেটি হলো পাঠ্যপুস্তক। এরপর আমরা দেখব শিশু সাহিত্য। শিশু সাহিত্য কি? ছোটবেলায় আমরা যেমন একটা আমাদের এক্সট্রা বই থাকতো গল্পের, তাতে বিশেষ করে ঈশপের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, এই যে গল্পগুলো থাকতো, এগুলোকে আমরা বলছি হচ্ছে শিশু সাহিত্য। তাহলে শিশু সাহিত্যগুলিকে কীরকম হতে হবে? আকর্ষণীয় চিত্ত। মনে রাখবেন, বা যদি আপনি একটু ভেবে দেখেন, ক্লাস 1 2 এর বইগুলোতে দেখবেন একটা বড় সিংহের ছবি, বড় একটা গুহার ছবি, ওই গল্পটা প্রচুর থাকতো। একটা ইঁদুর জাল কেটে একটা সিংহকে সেভ করেছিল। পরে হচ্ছে মানে ওই একটা হান্টার এসেছিল, একটা শিকারি সিংহটাকে যখন ধরতে এসেছিল, তখন ইঁদুর জাল কেটে সিংহটাকে হেল্প করেছিল, কারণ অনেক দিন আগে সিংহ ওই ইঁদুরটাকে খায়নি। তাহলে দেখবেন সেখানে কিন্তু অনেক বড় বড় আকর্ষণীয় চিত্র আছে এবং অনেক বড় অক্ষর দিয়েও লেখা আছে এবং অতি সহজ পরিচিত শব্দের মাধ্যমে কিন্তু লেখা আছে। আর সেই গল্পগুলো বেশিরভাগই কিন্তু পশু পাখির চরিত্র, হরিণের গল্প, একটা ধূর্ত শেয়ালের গল্প বা নীল শেয়ালের গল্প, এগুলো কিন্তু থাকতো। তাহলে শিশু সাহিত্যগুলিকে আকর্ষণীয় চিত্র থাকতে হবে, বড় অক্ষর হতে হবে এবং অতি সহজ পরিচিত শব্দ সেখানে থাকতে হবে। এই ধরনের শিশু সাহিত্য বা গল্পগুলি, বিশেষ করে যেগুলি লোককথা,
তাহলে লোককথা জিনিসটা কি, যেরকম ঠাকুমার ঝুলি, পঞ্চতন্ত্র, এরা কি করছে, এই লোককথাগুলি বহুভাষিকতা এবং বহু সংস্কৃতিকতাকে প্রসারিত করছে। কারণ কি, আমরা বিভিন্ন স্টেটের গল্প এখানে জানতে পারছি, এবং বহুভাষিকতা মানে হচ্ছে যেটাকে মাল্টিলিঙ্গুয়ালিজম বলা হয়। আমরা এগুলো বাংলা বা ইংলিশ বিভিন্ন ফেয়ারি টেল যেগুলো বলছিলাম, এই যে লোককথাগুলো যদি পড়ি, তাহলে এর মাধ্যমে কি প্রসারিত হচ্ছে, বহুভাষিকতা এবং বহু সাংস্কৃতিকতা। এছাড়াও এদের মাধ্যমে আমরা কি শিখতে পাচ্ছি, নৈতিক শিক্ষা আমাদের মজবুত হয়, শোনার অভ্যাস গড়ে ওঠে, চিন্তা শক্তি ও কল্পনা শক্তি বৃদ্ধি পায়। তাহলে লোককথার মাধ্যমে বহুভাষিকতা এবং বহু সাংস্কৃতিকতাকে প্রসারিত করে, নৈতিক শিক্ষা মজবুত হয়, শোনার অভ্যাস গড়ে ওঠে, চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি বৃদ্ধি পায়। এটি একটি ছোট টপিক ছিল। আশা রাখছি এই টপিকে আপনাদের ভীতি একটু হলেও দূর হয়েছে। তাহলে আজকে আমরা এরপর দেখে নেব এই টপিক থেকে PYQতে কি কি প্রশ্ন এসেছিল। এটা আমাদের রিক্যাপ প্রশ্ন ছিল। আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, গল্প এবং কবিতা কোন প্রেক্ষিতকে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এটি 2018-র একটি কোশ্চেন। সেগুলির মূল্যবোধযুক্ত হবে, একদমই ঠিক, মূল্যবোধযুক্ত হতে হবে। গল্প ও কবিতা শব্দ তালিকাকে সমৃদ্ধ করে, হ্যাঁ এটি হচ্ছে আমাদের আনসার। গল্প এবং কবিতা শব্দ তালিকাকে সমৃদ্ধ করে। বাকি দুটি অপশন কি ছিল? বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম ও ঘটনা বারংবার উচ্চারিত হবে, না এটা খুব একটা হয় না। গুরুত্বপূর্ণ কবি বা গল্পকারদের কবিতা ও গল্পগুলিকে বলা হবে, এটাও না। আমাদের অপশন নাম্বার 2 যেটি 2018-তে এসেছিল, যে গল্প ও কবিতা আমাদের শব্দ তালিকাকে সমৃদ্ধ করে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, যেটি হচ্ছে পেপার 2-তে এসেছিল 2021-এর জানুয়ারি মাসে। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে আমরা কি বুঝি? পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চ স্তরের শিক্ষা প্রদান, নাকি পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, নাকি পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যিক নয়? এটা তো একেবারেই নয়। পাঠ্যপুস্তকের বোধগম্যতার স্তর শিক্ষার্থীর বোধগম্যতার স্তরের অতিরিক্ত কিছু না। আমাদের উত্তর কি হবে? পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, যেরকম বিভিন্ন সহায়িকা, ডিকশনারি, এগুলোকে বোঝায় হচ্ছে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, যেটি ডিসেম্বর 2022-এ এসেছে। কবিতা শিক্ষণের প্রধান লক্ষ্য কি? এটা আমরা একটু আগেই পড়েছি। অপশনগুলো আমরা দেখে নেব। ফার্স্ট অপশন, সাহিত্যিক ভাষার আনন্দ উপভোগ এবং অ্যাপ্রিসিয়েবল করতে পারা, ভাষা এবং কাব্য ভাষা শিখন, কবিতায় ব্যবহৃত ভাষার ব্যাকরণগত দিকগুলি দেখা, এটি একেবারেই নয়। সংশ্লিষ্ট কবির ভাব অনুধাবন করতে পারা, এগুলো আমরা প্রাইমারি বা 6 to 8 পর্যন্ত এগুলো আমরা কিন্তু শিখি না। তারপরে আমরা ভাবার্থ বা কবি কিসের জন্য কবিতাটি লিখেছেন এগুলো আমরা পড়ি। তাহলে সিটেট পেপার 1 বা পেপার 2 এর জন্য এই দুটো একেবারেই নয়। তাহলে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার 2, ভাষা এবং কাব্য ভাষা শিখনই হচ্ছে কবিতা শিখনের প্রধান লক্ষ্য। পরের কোশ্চেনটিও ডিসেম্বর 2022 থেকে। শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে হিতকর বা লাভদায়ক মনে করা হয়। ওই পরিবেশ তৈরির একটি সর্ব উৎকৃষ্ট উদাহরণ কি? শিশুদের মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করা, শ্রেণীকক্ষে এবং স্কুলের দেওয়ালগুলিতে কৌতূহল উদ্দীপক গল্প, কবিতা এবং শিশু সম্পর্কিত তথ্যাবলী আটকে রাখা বা আটকানো, শিক্ষক শিক্ষিকাদের মুদ্রিত কর্মবিধি, হ্যান্ডবুক এবং গাইড বই প্রদান করা, শিশুদের অঙ্গুলি মুদ্রণ বা স্ক্রিন প্রিন্টিং এবং অন্যান্য মুদ্রণ কার্যের মতো সৃজনশীল কার্যাবলীর সুযোগ প্রদান করা। তাহলে আপনারাই বলুন, এটার জন্য সর্ব উৎকৃষ্ট মানে সবথেকে ভালো কি হতে পারে? অপশন নাম্বার 2, শ্রেণীকক্ষে এবং স্কুলের দেওয়ালগুলিতে বিভিন্ন ধরনের মনীষীদের বাণী কিংবা নামতা, গল্প, কবিতা, দেখবেন এগুলো KVS-এর প্রায় প্রত্যেকটা KVS-এ এগুলো করা আছে। আর এখন বাংলা মিডিয়ামের স্কুলগুলোতেও এগুলো হচ্ছে। তাহলে এটাকে অ্যাকচুয়ালি BALA বালা প্রজেক্ট বলা হয়। বালা মানে বিল্ডিং অ্যাজ লার্নিং এড, মানে বিল্ডিংগুলোকে আমরা একটা
শেখার উপকরণ হিসাবে যখন ব্যবহার করি, এই প্রজেক্টটা আর কি, যেটা হচ্ছে আমাদের অপশন নম্বর 2। বালার ফুল ফর্ম মানে একবার KVS এক্সামে এসেছিল আর কি। আমাদের নেক্সট কোশ্চেন, পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটি ঠিক? পাঠ্যপুস্তক হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে চূড়ান্ত বস্তু না, একদমই ফাইনাল থিং বলে কিছু হয় না। পাঠ্যপুস্তক কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক, ঠিক। পাঠ্যপুস্তক কোনো শিক্ষাবর্ষের শৈক্ষিক কার্যক্রমের পরিকল্পনা নয়। পাঠ্যপুস্তক বদলযোগ্য না, এটা ভুল। দেখবেন প্রতি 10 বছর অন্তরই প্রায় বই চেঞ্জ হয়ে যায়, বা আমরা যেটা পড়েছিলাম 3, 4, 5-এ, এখনের জেনারেশন কিন্তু সেই বই পড়ছে না। তাহলে এগুলো নয়, আনসার হচ্ছে অপশন নম্বর 2, যেটা একদম হতেই হবে, যে কারিকুলাম বা প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক। তাহলে 112-র উত্তর হচ্ছে অপশন নম্বর 2, যেটা রিসেন্টলি এসেছিল জুলাই 2024-এ। আমাদের নেক্সট কোশ্চেনও ডিসেম্বর 2024-এ এসেছে। নিচের কোনটি শিশু সাহিত্যের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়? নৈতিক মূল্য, যেটা শিশুরা সাধারণত ছোট থেকে শেখে না, মানে শিশু সাহিত্যের বৈশিষ্ট্য নয়। বড় সাইজের ফন্ট, এটা হতে হবে। পশু চরিত্র থাকতে হবে এবং আকর্ষণীয় চিত্র মাস্ট থাকতে হবে। তাহলে এখানে বলেছিল যে কোনটি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়। তাহলে কোনটি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়? সহজবোধ্য নৈতিক মূল্য। আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এগেন ফ্রম পেপার 1 ডিসেম্বর 2024। এখানে বলা হচ্ছে গল্পের কোন শৈলীটি বহুভাষিকতা এবং বহু সাংস্কৃতিকতা প্রসারের জন্য সর্বাধিক উপযুক্ত? কারোর আত্মজীবনী, নাকি কোনো বিজ্ঞান কাহিনী, নাকি দীর্ঘ কাহিনী, নাকি লোককথা? আমরা জানি বিভিন্ন ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়ের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, এগুলোই অ্যাকচুয়ালি বহুভাষিকতা এবং বহু সাংস্কৃতিকতাকে প্রসারের জন্য অনেকটাই প্রভাবিত করে। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, যেটি হলো লোককথা। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।